আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো তোমাদের সাথে আছি আমি ফারিহা। আজকের ক্লাসে আমরা যে চ্যাপ্টারটি শুরু করতে চলেছি সেটি হচ্ছে ৪র্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের ১ম অধ্যায়। তো আজকের ক্লাসটিতে আমরা দেখব হচ্ছে ১ম অধ্যায়ের পাঠ ১ এবং পাঠ ২। তো ৪র্থ শ্রেণী যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের সিরিয়াল বাই সিরিয়াল যে প্লে লিস্ট বা ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা সাথে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে পারো। তো চলো শুরু করা যাক। আমাদের এই যে প্রথম অধ্যায়টি রয়েছে, এই প্রথম অধ্যায়টি কি সম্পর্কে বলা হচ্ছে আমরা একটু নামটা পড়ি। দেখো, এখানে বলা হচ্ছে জীবের বৃদ্ধি ও প্রজনন। আচ্ছা, তো এখানে দুইটা শব্দ এখানে উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে বৃদ্ধি আর একটা কি বলা হচ্ছে প্রজনন। এখন প্রথমে হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধিটা কি? বৃদ্ধিটা হচ্ছে বেড়ে ওঠা। মানে তুমি আগে ছোট ছিলা, তুমি ধীরে 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 বাড়ছো, বড় হচ্ছ, এটা হচ্ছে তোমার বৃদ্ধি। তোমার শারীরিক বৃদ্ধি হচ্ছে, তোমার মানসিক বৃদ্ধি হচ্ছে গ্রোথ। আর পরবর্তীতে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে প্রজনন। প্রজনন আসলে বোঝানো হচ্ছে যেমন এটা হচ্ছে সন্তান জন্মদানের যে প্রসেস বা প্রক্রিয়া। যেমন একটা চারা মানে একটা বড় গাছ থেকে যে বীজ তৈরি হয়, সেই বীজ থেকে পরবর্তীতে চারা গাছ তৈরি হয়, অর্থাৎ বংশ বৃদ্ধি করার যে প্রসেসটা। আবার আমাদের হচ্ছে মানুষ থেকে মানুষের বাচ্চা, এভাবে এভাবে মানুষের বংশ বিস্তার করে। অর্থাৎ প্রজননটা বোঝাচ্ছে হচ্ছে বংশ বিস্তার করা। তাহলে আমরা দুইটা শব্দের সাথে পরিচিত হলাম, বৃদ্ধি সম্পর্কে জানলাম এবং প্রজনন এই শব্দটার মানেটা বুঝলাম। এবার চলো আমরা মূল পাঠে ঢুকি এবং বোঝার চেষ্টা করি কি বলা হচ্ছে এই চ্যাপ্টারটিতে। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকা এবং ভালোভাবে বৃদ্ধির জন্য পরিবেশের বিভিন্ন উপাদানের প্রয়োজন হয়। তার মানে আমরা উদ্ভিদ হোক অথবা প্রাণী হোক, জীব যারা, তাদের বেঁচে থাকতে গেলে পরিবেশের বিভিন্ন উপাদানের প্রয়োজন হয়। সেটা হতে পারে খাদ্য, সেটা হতে পারে বায়ু, হতে পারে পানি, মাটি ইত্যাদি ইত্যাদি। এই অধ্যায়ে আমরা উদ্ভিদ জন্মানো, বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন সে সম্পর্কে জানব। তো প্রথমেই দেখো একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম। এখন এই অঙ্কুরোদ্গম শব্দটা আমাদের অনেকের কাছেই নতুন মনে হতে পারে, যে অঙ্কুরোদ্গম কি। আবার অনেকে হয়তো শুনেছো ইতোমধ্যেই। অঙ্কুরোদ্গম হচ্ছে, মনে করো কোনো একটি উদ্ভিদের একটা বীজ আছে, সেই বীজ থেকে যখন একদম ছোট বাচ্চা গাছ জন্মায়, অর্থাৎ চারাটা বের হয় বা ফুটে ওঠে, তখন সেই যে প্রসেসটা বা প্রক্রিয়াটা সেটাই হচ্ছে অঙ্কুরোদ্গম। তো এখানে দেখো বলা হচ্ছে যে বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর যে প্রক্রিয়া সেটাই হচ্ছে অঙ্কুরোদ্গম। এই যে বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়াই হলো অঙ্কুরোদ্গম। উদ্ভিদের প্রজননের গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে অঙ্কুরোদ্গম। এটা অবশ্যই উদ্ভিদের প্রজনন বা বংশ বিস্তারের গুরুত্বপূর্ণ ধাপ। এখান থেকে আসলে কিন্তু উদ্ভিদের জীবনের শুরুটা হয়। এরপরে দেখো এখানে বলা হচ্ছে যে উদ্ভিদ জন্মানো এবং বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন সে সম্পর্কে তারা কথা বলছে। দুইজনে দেখো কথা বলছে, তো কথাগুলো বলছে, এসে আমরা বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়া দেখি। পরের প্রশ্নে জিজ্ঞাসা করতেছে যে বীজ থেকে আসলে চারাগাছটা কিভাবে জন্মায়, আর চারাগাছ জন্মানোর জন্য আসলে আমাদের কি কি প্রয়োজন হয়। এখানে কিন্তু আমাদের অলরেডি 3টা প্রশ্ন কিন্তু ছুড়ে দেওয়া হয়েছে। তো আমরা একটু চিত্রটার দিকে একটু ভালো মতো খেয়াল করি। এই যে বীজগুলো দেখছো, এটা কিন্তু ছোলার বীজ, ঠিক আছে। তো 3টা ছোলার বীজকে নিয়ে এখানে এক্সপেরিমেন্ট করা হয়েছে। এরকম একটা বিকার নেওয়া হয়েছে, তাতে পানি নেওয়া হয়েছে এবং এটা রাখা হয়েছে একটা আলোকপূর্ণ পরিবেশে। তো 3টা বীজের স্থানগুলো একটু খেয়াল করো। প্রথম বীজটা যেখানে আছে এখানে আমার আলো পৌঁছাচ্ছে কিন্তু পানি পৌঁছায়নি। দ্বিতীয় বীজটার দিকে খেয়াল করো, এটা আলো এবং পানি দুইটাই পেয়েছে। আর 3 নাম্বার বীজের দিকে যদি একটু খেয়াল করি, এটা পানি পেয়েছে ঠিক আছে, কিন্তু আলোটা কিন্তু ঠিকমতো পৌঁছায়নি। তো আমরা এই ছকটা এখানে পূরণ করার চেষ্টা করব, ঠিক আছে। তো ছকটা পূরণ করার পূর্বে আমরা আগে একটু এর সারসংক্ষেপটা একটু দেখে নিই, ঠিক আছে। তো এখানে আচ্ছা চলো আগে ছকটাই পূরণ করে নিই। এখানে কি হবে আর এখানে কেন হলো এটা আমরা একটু লিখে ফেলি। তো আমরা এখানে প্রথম বীজটাতে পর্যবেক্ষণ করে কি দেখতে পাচ্ছি বলো তো, এটা আসলে অঙ্কুরিত হয়নি। তাহলে প্রথম বীজটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা কি হয়নি বলো তো, অঙ্কুরিত হয়নি। কেন এমনটা হলো? পানির অভাবে। যেহেতু আমার পানি পৌঁছায়নি, সুতরাং পানি না থাকলে উদ্ভিদ কিভাবে বাঁচবে? প্রত্যেকটা উদ্ভিদের তো খাদ্য তৈরি করতে গেলে পানি লাগবে, এই জন্য কিন্তু এটা পানির অভাবে অঙ্কুরিত হয়নি। 2 নাম্বার বীজের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো তো, অঙ্কুরিত হয়েছে। অঙ্কুরিত হয়েছে। আচ্ছা, এখন আমরা যদি বলি এটা কেন অঙ্কুরিত হয়েছে, কারণ এটি ভালোভাবে তাপ, আলো, বাতাস, পানি কিন্তু সবগুলাই পেয়েছে,
ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় বীজটির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যেটা অঙ্কুরিত হয়েছে। কেন? কারণ আমি এটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পানি তো পেয়েছে, সেই সাথে আলোও তো পেয়েছে, তার সাথে দেখো বাতাস, তাপ সবগুলোই কিন্তু ভালো মতো পাচ্ছে। 3 নাম্বার বীজটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব কি এটা অঙ্কুরিত হয়নি। তাহলে এই জিনিসটা অঙ্কুরিত কেন হয়নি বলো তো? কারণ এটা পানি পেয়েছে ঠিক আছে, কিন্তু তাপ, আলো, বাতাস এগুলো পায়নি। একটা উদ্ভিদের বৃদ্ধি হওয়ার জন্য আমাদের কি কি লাগে বলো তো? তোমরা গত ক্লাসে পড়েছো কিন্তু এগুলা, তারপরেও আমি আবারও একটু রিপিট করে দিই যে একটা উদ্ভিদের ভালো মতো বৃদ্ধি হতে গেলে তাকে পরিবেশের মাটি, পানি, বায়ু, তারপরে হচ্ছে তাপ, আলো এগুলো খুব ভালো মতো পেতে হয়। কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু অঙ্কুরিত হওয়ার জন্য পানিও হয়। যেরকম তুমি যদি ছোলার বীজ পানির মধ্যে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু দেখবা যে সেখান থেকে চারা গাছ বের হয়ে গেছে। তো আমরা আরেকবার একটু রিপিট করি। এখানে আমার 3টা বীজ রাখা হয়েছে। প্রথম বীজটা অঙ্কুরিত হয়নি, কারণ এটি তাপ, আলো, বাতাস পেয়েছে কিন্তু পরিমাণ মতো বা প্রয়োজনীয় পানি পায়নি। 2 নম্বরে অঙ্কুরিত হয়েছে, এটা পানি, আলো, বাতাস, তাপ সবগুলোই পরিমিত পরিমাণে বা ভালোভাবেই পেয়েছে। 3 নাম্বার বীজটি অঙ্কুরিত হয়নি। কেন অঙ্কুরিত হয়নি? কারণ এটি পানি পেয়েছে ঠিক আছে, কিন্তু তাপ, আলো, বাতাস এগুলো কিন্তু যথাযথভাবে পায়নি। এবার আসো আমরা একটু সারসংক্ষেপটা দেখার চেষ্টা করি। পর্যবেক্ষণে দেখা গেল প্রথম বীজটি তাপ, আলো ও বাতাস পেয়েছে কিন্তু পানির অভাবে অঙ্কুরিত হয়নি। দ্বিতীয় বীজটি তাপ, আলো, বাতাস এবং পানি পেয়ে ভালোভাবে অঙ্কুরিত হয়েছে। তৃতীয় বীজটি শুধু পানি পেয়েছে কিন্তু প্রয়োজনীয় তাপ, আলো বা বাতাস না পাওয়ায় অঙ্কুরিত হয়নি। দেখো তো আমাদের ছকের ইনফরমেশন আর এখানকার সারসংক্ষেপটা কিন্তু মিলে গেছে, তার মানে আমাদের উত্তর এবং পর্যবেক্ষণ কিন্তু ঠিক আছে। তাহলে বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানো অর্থাৎ অঙ্কুরোদ্গমের জন্য পরিবেশের তাপ, আলো, বাতাস এবং পানি প্রয়োজন। তাহলে এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা লাইন, আমরা এগুলাকে মনে রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানো অর্থাৎ অঙ্কুরোদ্গমের জন্য পরিবেশের কি কি উপাদান প্রয়োজন? তাহলে অ্যান্সার হবে পরিবেশের তাপ, আলো, বাতাস এবং পানি প্রয়োজন হবে। এই উপাদানগুলোর যে কোনো একটির অনুপস্থিতি যদি ঘটে তাহলে কিন্তু ভালোভাবে অঙ্কুরোদ্গম হবে না। পরের পাঠে আসো, 2 নম্বর পাঠে আমরা এখন কথা বলবো উদ্ভিদের বৃদ্ধি নিয়ে। তো বলা হচ্ছে উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি খাদ্য থেকে আসে। তাহলে এখান থেকে কিন্তু আমি তোমাকে একটা ছোট প্রশ্ন করতেই পারি যে উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি এবং শক্তি কোথা থেকে আসবে? তাহলে উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি এবং শক্তি আসবে খাদ্য থেকে। খাদ্য গ্রহণ করে উদ্ভিদ ধীরে ধীরে ছোট থেকে বড় হয়। উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করার জন্য প্রয়োজনীয় যে উপাদান রয়েছে সেগুলো পরিবেশ থেকেই সংগ্রহ করে। তাহলে উদ্ভিদের বেঁচে থাকার জন্য কি কি লাগে? বায়ু লাগে, মাটি, পানি, তারপরে হচ্ছে তোমার তাপ, এবং এগুলা কিন্তু সব পরিবেশেরই উপাদান। সুতরাং উদ্ভিদ যদি নিজের খাদ্য নিজে তৈরি করতে চায় তাহলে তার কি করতে হবে? যে উপাদানগুলো সেগুলো কিন্তু সে পরিবেশ থেকেই পাবে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য আসলে কি কি প্রয়োজন। তো এটার জন্য আমাদেরকে একটা পরীক্ষা করতে হবে। দেখো আমরা কি পরীক্ষা করছি, আমাদের এখানে আমরা 3টা টপকে রেখেছি, একটু ভালোভাবে খেয়াল করো। 3টা টপকে রেখেছি। 1 নাম্বার টবের ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা মাটি পেয়েছে, বায়ু পেয়েছে, তাপ পেয়েছে, সূর্যের আলোও পেয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো পানি পৌঁছায়নি। 2 নাম্বার টবের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে এটা মাটি, পানি, বায়ু, তাপ, আলো সবগুলোই পেয়েছে। 3 নাম্বার টবে আমরা দেখতে পাচ্ছি এটা পানি পেয়েছে ঠিক আছে, কিন্তু আলো, বাতাস অথবা তাপ এগুলো কোনো কিছুই পায়নি। এবার এই ছবিটার ভিত্তিতে আমরা পরবর্তী যে ছকটা রয়েছে এই ছকটা একটু পূরণ করার চেষ্টা করব। তো বলা হচ্ছে কয়েক সপ্তাহ পর 3টি টবে চারা গাছের বৃদ্ধির তুলনা করি। প্রথমটায় কি ছিল? সূর্যের আলো এবং বায়ু আছে কিন্তু এখানে কিন্তু কোনো পানি ছিল না। তাহলে বলো তো কি হবে? দেখা যাবে যে উদ্ভিদটি পানির অভাবে কিন্তু শুকিয়ে মারা যাবে, তাই না? তার মানে আমরা এখানে কি বলতে পারি বলো তো? আমাদের তো জিজ্ঞাসা করেছে যে বৃদ্ধি হয়েছে নাকি বৃদ্ধি হয়নি। তাহলে আমরা এটাকে বলতে পারি যে বৃদ্ধি হয়নি, বৃদ্ধি হয়নি। এরপরে 2 নাম্বারটাতে কি বলছে? সূর্যের আলো, বায়ু ও পানি সবই আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলো তো? ভালোভাবে বৃদ্ধি হয়েছে। যেহেতু এখানে আমার সূর্যের আলো, বায়ু, পানি সব কিছুই আছে, এই জন্য আমার উদ্ভিদটা ভালোভাবে বৃদ্ধি হয়েছে। 3 নাম্বারে আমরা যদি বলি সূর্যের আলো নেই কিন্তু বায়ু আছে এবং পানি আছে, ঠিক আছে? এখানে বায়ু এবং পানি রয়েছে কিন্তু সূর্যের আলো যেহেতু নেই সুতরাং এটা কি হবে বলো তো? বৃদ্ধি হবে না বা যথাযথভাবে এটার বৃদ্ধি কিন্তু হবে না। তাহলে এখান থেকে আমরা কি কি দেখতে পেলাম? যে একটা উদ্ভিদের বৃদ্ধির জন্য আমার কি কি লাগবে?
বায়ু লাগবে, আলো লাগবে এবং পানি লাগবে। যদি তুমি শুধু আলো এবং বায়ু দাও, পানি না দাও, তাহলে বৃদ্ধি হবে না। আবার তুমি হচ্ছে আলো নেই কিন্তু তুমি বায়ু আর পানি দিচ্ছ, তাহলেও কিন্তু বৃদ্ধি হবে না। কিন্তু যদি তুমি আলো, বায়ু এবং পানি 3টা উপাদানই যখন দিবে, তখনই কিন্তু একটা উদ্ভিদ ভালোভাবে বৃদ্ধি পাবে। তাহলে তুমি কাজ শেষে কী কী পেয়েছো সেটা তুমি ছকে লেখো, তারপরে তোমার সহপাঠীদের সাথে আলোচনা করো। এবার আসো আমরা একটা প্রশ্নের উত্তর লিখি। এখানে বলা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন। তাহলে আমরা আমাদের আগের যে পর্যবেক্ষণ রয়েছে সেই আগের পর্যবেক্ষণ থেকে কি কি উপাদানের নাম লিখতে পারি। 1 নম্বরে আমরা বলতে পারি হচ্ছে আমাদের কি কি প্রয়োজন। 1 নম্বরে আমরা বলতে পারি সূর্যের আলো প্রয়োজন, সূর্যের আলো। ওকে। 2 নম্বরে আমরা বলতে পারি পানি প্রয়োজন, পানি প্রয়োজন। এবং 3 নম্বরে আমরা বলতে পারি হচ্ছে বায়ু প্রয়োজন, বায়ু। তাহলে একটা উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন? সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। এখন অনেকে কোশ্চেন করতে পারো মাটিও তো লাগবে, মাটি ছাড়া তো উদ্ভিদ হয় না। হ্যাঁ, এটা সত্যি। তবে উদ্ভিদ আবার 2 প্রকার। একটা হচ্ছে তোমার স্থলজ উদ্ভিদ, যেগুলো তোমার মাটিতে জন্মায়, আর একটা হচ্ছে জলজ উদ্ভিদ। কিছু কিছু উদ্ভিদ রয়েছে যেরকম কলমি শাক, এগুলো কিন্তু মাটি ছাড়াও কিন্তু তোমার পানিতেও জন্মায়। ঠিক আছে? সো এই জন্য মানে এখানে আসলে লাগবে তো অনেক কিছুই, কিন্তু একদম যেগুলো খুব বেসিক, একদম না হলে নয়, একটা উদ্ভিদের বৃদ্ধি হবেই না, সেগুলোর দিক থেকে দেখতে গেলে এই 3টা উপাদান আছে, সূর্যের আলো, পানি এবং বায়ু। এই 3টা উপাদান তোমার অবশ্যই লাগবে একটা উদ্ভিদের বৃদ্ধির জন্য। তো আমার সাথে সাথে তুমি যদি কয়েকবার রিপিট করো, তোমার পড়াটা দেখো আমার সাথে সাথেই হয়ে যাবে। সারসংক্ষেপটা আমরা একটু পড়ার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে পরীক্ষণ ও পর্যবেক্ষণ থেকে আমরা জানলাম প্রথম টবের উদ্ভিদ সূর্যের আলো এবং বায়ু পেয়েছে কিন্তু পানি পায়নি, তাই বৃদ্ধি হয়নি। দ্বিতীয় টবে সূর্যের আলো, আলো পানি পাওয়ায় ভালোভাবে বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় টবেরটা সূর্যের আলো এবং বায়ু না পাওয়ায় কিন্তু ভালোভাবে বৃদ্ধি পায়নি। সুতরাং আমরা কি বলতে পারি যে সূর্যের আলো, বায়ু এবং পানি যদি না পায় তাহলে উদ্ভিদের যথাযথ বৃদ্ধি হয় না। তাহলে এই লাইনটা কিন্তু আমরা মনে রাখবো যে কি না থাকলে আমাদের উদ্ভিদের যথাযথ বৃদ্ধি হয় না? সূর্যের আলো, বায়ু এবং পানি যদি না পায় তাহলে উদ্ভিদের বৃদ্ধি যথাযথ হয় না। উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন যে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন? উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। এটা একদম তোমরা মুখস্থ করে ফেলবে। খাদ্য তৈরির সময় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড এবং পরিবেশ থেকে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পেয়ে থাকে। তাহলে আমরা জানি যে উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে সে কি করে বলতো? বায়ুতে অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইডটাকে সে গ্রহণ করে। আর এই কার্বন ডাইঅক্সাইড কোথায় পাওয়া যাবে? এটা অবশ্যই আমাকে পরিবেশ থেকেই জোগাড় করতে হবে। তো এরপরে বলা হচ্ছে উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তাহলে উদ্ভিদ কিন্তু কার্বন ডাইঅক্সাইডকেও ব্যবহার করছে এবং অক্সিজেনকেও ব্যবহার করছে, তবে 2টা জায়গা আছে। এটা হয়তো বা তোমাদের কাছে এই লাইনটা নতুন। তো উদ্ভিদ যখন খাদ্য তৈরি করবে তখন সে কী করবে? কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করবে, অক্সিজেনটাকে ত্যাগ করবে। কিন্তু উদ্ভিদ যখন শ্বাস প্রশ্বাস চালাবে, আমরা যেরকম জীব, উদ্ভিদও তো একটা জীব, আমরা কি করি? অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। উদ্ভিদও কিন্তু সেটাই করে, সে তার শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। বৃদ্ধির সাথে সাথে এক পর্যায়ে গাছে ফুল ফোটে এবং ফল ধরে। তো আজকের পার্টটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আর এই চ্যানেলটিতে মোটামুটি ক্লাস 3 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত সকল সাবজেক্টের ভিডিওগুলো ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব। তোমরা কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং আমার সাথে সাথে যদি তুমি পড়ো তাহলে দেখবে যে তোমার সিলেবাসটি খুব সুন্দরভাবে গুছিয়ে গেছে। তো সাপোর্ট করো, পাশে থাকো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকো। আর অবশ্যই আজকের যে পার্টটি এটি সুন্দরভাবে পড়ে রাখবে। এখান থেকে তোমাদের কিছু হোমওয়ার্ক দিই, সেটা হচ্ছে ছকগুলা আমি পূরণ করে দেখিয়েছি, ঠিক আছে, বাট তোমরা করবে। আর যে লাইনগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দেখিয়েছি এই লাইনগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। আর হচ্ছে এই যে কোশ্চেনটা, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। আর এই যে লাইনগুলো, এগুলো তোমরা খুব ভালোভাবে কমপ্লিট করে রাখবে, ঠিক আছে। পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের উপরে কুইজ করে করে পড়ার চেষ্টা করব। তো তোমরা পড়াগুলো সুন্দরভাবে রেডি করে রাখবে। আল্লাহ হাফেজ।